গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই রাজধানীতে তীব্র পানি সংকট, চরম দুর্ভোগে নগরবাসী। বেশিরভাগ এলাকার লাইনে আসছে দুর্গন্ধযুক্ত পানি। টানতে টানতে চাপা বিষ করে, বেশি আসে না। দুই একবার এককালে গন্ধ, পচা দুর্গন্ধ আসে। 1 মাস 17 দিন ধরে কেউ ঘুমাইতে পারি না, বাচ্চা গাচ্চা সবাই কলসি লই দৌড়ে। দায় এড়াতে নানা অজুহাত ওয়াসা। এই সময়টাতে আমাদের পানির লেভেল একটু নিচে নেমে যায় এবং মানুষের পানি ব্যবহার বেড়ে যায়। এত বেশি দূষিত থাকে নদীর পানি, ক্লোরিন ব্যবহারের কারণে একটা ধাঁচ বা একটা ধাক পানিতে থেকে যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা বোর্ডগুলোর সব প্রস্তুতি শেষ, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে প্রয়োজনীয় সরঞ্জাম। রাজধানীর মোহাম্মদপুরে বিআরটি এর উপপরিচালকের স্ত্রী খুন। গাজীপুরের কাপাসিয়ায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা। ইউরোপ জুড়ে অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানের খবরে বিভিন্ন শহরে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক। বৈধ কাগজপত্র থাকলেও দুশ্চিন্তায় অনেকে। অত্যাচার নির্যাতনে বাড়ি ছাড়া বরগুনা 14টি হিন্দু পরিবারকে বসতভিটায় ফেরত আনার সব প্রক্রিয়া শেষ করল প্রশাসন। এবং গঠনতন্ত্র না মেনে আইসিসির চেয়ারম্যানকে দিয়ে বিশ্বকাপ ট্রফি দেয় দেশ বিদেশের গণমাধ্যমের সমালোচনার ঝড়। তীব্র নিন্দা দেশের ক্রিকেট সংশ্লিষ্টদেরও। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই কাল সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে 10,73,884 জন পরীক্ষার্থী। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবছর এইচএসসি পরীক্ষায় 92টি কেন্দ্রে অংশ নেবে 80,659 জন শিক্ষার্থী। পরীক্ষার সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। পরীক্ষা উপলক্ষে গঠন করা হয়েছে 50টি ভিজিল্যান্স টিম। এক কথায় বলা যায় আমরা চূড়ান্তভাবে প্রস্তুত। আমরা যে কোনো পরিস্থিতিতেই আমাদের এবার এসএসসি পরীক্ষা আমরা নেব। সিলেট বিভাগের 4টি জেলায় 75টি কেন্দ্রে এর মধ্যে পৌঁছে গেছে পরীক্ষা সামগ্রী। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতিটি কেন্দ্রকে ঘিরে। এবছর এই বোর্ডে 58,063 জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। বিজিবিএস থেকে প্রশ্নগুলো ছাপা করে প্রশ্ন ট্রাংজাত করে সেন্টারে প্রশ্ন ট্রেজারিতে পৌঁছে দিছি। ইতিমধ্যে ট্রেজারি থেকে প্রশ্ন সেন্টারে চলে গেছে। বরিশালে 301টি প্রতিষ্ঠানে 56,600 পরীক্ষার্থীর জন্য মোট 109টি কেন্দ্র এখন পুরোপুরি তৈরি। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রের 200 গজের মধ্যে জারি করা হয়েছে 144 ধারা। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ থাকবে, নিশ্চিন্ত মনে যাতে পরীক্ষা হলে আসতে পারে এবং বাড়িতে যাতে ফিরে যেতে পারে। এই জন্য রাস্তায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যশোর বোর্ডের কেন্দ্রগুলোতে এক সপ্তাহ আগেই পৌঁছে গেছে পরীক্ষা উপকরণ। এই বোর্ডে এবছর 212টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠানের জন্য যত প্রস্তুতিমূলক যত কাজ আছে ইতিমধ্যে আমরা শেষ করেছি। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় 8টি জেলায় 887টি শিক্ষা প্রতিষ্ঠানের 90,381 জন পরীক্ষার্থী অংশ নেবে। আর এজন্য কেন্দ্র রয়েছে 182টি। এই হরতাল অবরোধের মধ্যে এসএসসি পরীক্ষা অনেকটা বাধাগ্রস্ত হয়েছে। যদি এমনই ভাবে আমাদের এইচএসসিটা বাধাগ্রস্ত হয় তাহলে এটা তো আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আমাদের লাইফের। আমাদের ফিউচারটাই অনিশ্চয়তার মধ্যে চলে আসবে। কুমিল্লা বোর্ডের অধীনে 6টি জেলার 175টি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেছে প্রয়োজনীয় সরঞ্জাম। বোর্ডে এবার 1,09,74 জন পরীক্ষার্থী অংশ নেবে। রাজশাহী বোর্ডে 698টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,07,090 জন পরীক্ষার্থী এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এজন্য পুরোপুরিভাবে তৈরি করা হয়েছে 185টি কেন্দ্র। মোট 150টি ভিজিল্যান্স এবং 7টি ঝটিকা টিম নিরাপত্তা রক্ষায় কাজ করবে পরীক্ষা চলাকালীন অবস্থায়। সাবিহানিপা, সময় সংবাদ। এদিকে এইচএসসি পরীক্ষার সময় বিএনপিকে হরতাল অবরোধের মতো কোনো কর্মসূচি না দেওয়ার আবারও আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে আমিনবাজারে একটি স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
3 মাস লেগেছে এসএসসি পরীক্ষা শেষ হতে। একটি গোষ্ঠী আজকে আমাদের ছাত্রছাত্রীদের পড়ালেখার বিঘ্ন সৃষ্টি করছে। তারা নতুন বই পেয়েছে, নতুন বই তারা হাতে নিয়ে পড়তে পারে না। এই ইন্টারমিডিয়েট পরীক্ষা এখন পর্যন্ত হরতাল অবরোধ তারা প্রত্যাহার করে না, উঠায় না। নির্বাচনের জন্য ঢাকা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় হরতাল অবরোধ নাই ঠিকই, কিন্তু সমস্ত বাংলাদেশে এখনো আগুনে মানুষ পুড়িয়ে মারার জন্য এই অস্ত্রটা, অবরোধের অস্ত্রটা, হরতালের অস্ত্রটা তারা এখন অব্যাহত রেখেছে। যারা মানুষ পুড়িয়ে মারে, যারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আমি তাদের প্রতি আহ্বান জানাবো, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে দয়া করে এই ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করুন। ইউরোপব্যাপী অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশে অধ্যুষিত বিভিন্ন শহরে। কাল থেকে শুরু হচ্ছে অ্যাম্বার লাইট নামের এই বিশেষ অভিযান। ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলভুক্ত দেশগুলো প্রাথমিকভাবে 2 সপ্তাহের জন্য এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। অবৈধভাবে বসবাসকারীদের গ্রেফতার এবং শাস্তি দেয় এই অভিযানের মূল লক্ষ্য। শোয়েব কবিরের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। অবৈধ পথে বিগত বছরগুলোতে হাজার হাজার বাংলাদেশি ব্রিটেন সহ ইউরোপের পার্শ্ববর্তী দেশগুলোতে পাড়ি জমিয়েছে। বৈধতা পাওয়ার আশায় রাজনৈতিক আশ্রয় প্রার্থী হওয়ার পাশাপাশি বিভিন্ন উপায় অবলম্বন করেও কাজ হয়নি। বৈধতা দূরে থাক, নানা সমস্যায় জর্জরিত হয়ে তারা পার করছেন এক একটি দিন। এখানে পার্সেন্টেজ গড়ে 5 থেকে 2% লোক বৈধ হতে পারছে, আর বাকি বাইরে অনেক সমস্যা জর্জরিত থাকেন। আমরাও তাদের মধ্যে, জর্জরিতদের মধ্যে আমরাও আছি। অ্যাম্বার লাইট অভিযানে অংশ নেয়া সদস্য দেশগুলোকে মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বসবাসকারীদের গ্রেফতার সহ তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। 1 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত অভিযান চলাকালে ভীত না হয়ে বাংলাদেশিদেরকে তাদের পাসপোর্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখার পরামর্শ দিলেন কমিউনিটিরই অনেকে। আমরা যদি কোনো এখানে ক্রাইম না করে থাকি, আমরা কোনো অবৈধ কার্যক্রমের সাথে জড়িত না হয়ে থাকি, তাহলে আমাদের কোনো সমস্যার কারণ হবে বলে আমি মনে করি না। বাঙালি যে ভাই বোনরা আছে যাদের কাগজ নেই, যারা অবৈধভাবে আছেন, তারা সতর্ক থাকবে। তবে ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা অনুযায়ী ইইউভুক্ত দেশগুলোতে বসবাসকারীদের জোরপূর্বক পার্শ্ববর্তী অন্যান্য দেশে পুশব্যাক করা হবে না বলে জানানো হয় ইইউ এর পক্ষ থেকে। ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা মেনেই পুরো অভিযানটি পরিচালনা করা হবে। কাউকেই জোরপূর্বক পার্শ্ববর্তী অন্য দেশে ফেরত পাঠানো হবে না। বিমান, নৌ ও স্থলবন্দর সহ ট্রেন, বাস স্টেশন ও মহাসড়কগুলো এই অভিযানের আওতাভুক্ত থাকবে। এ সময় অবৈধ বাংলাদেশিদের একটু বাড়তি সতর্কতা সহ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকারও পরামর্শ দেন অনেকে। ভয়ের কিছু নাই আমি মনে করি না। যার যার যেসব কাগজপত্র আছে সাথে রাখবেন, এইটা তাদের রুটিন মাফিক একটা করবে। সবাই এই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। অবৈধভাবে অবস্থান করা অভিবাসীদের গ্রেফতারে দীর্ঘদিন ধরে একটি স্মার্ট বর্ডার তৈরির জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে আসছে ইইউ কাউন্সিল। গত বছরের অক্টোবরেও এই ধরনের একটি অভিযান পরিচালিত হয়। সে সময় গ্রেফতার করা হয়েছিল বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীকে। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর উপপরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা কাবেরী বিশ্বাস নিজ বাসায় খুন হয়েছেন। সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডের বাসায় এ হত্যাকাণ্ড হলেও বিষয়টি জানাজানি হয় সকালে। নিহতের স্বজনদের দাবি, পূর্ব পরিচিত কেউ পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে স্বজন বা পুলিশ কেউই সঠিক তথ্য দিতে পারেননি। এ ঘটনায় আহত শীতাংশু শেখর বিশ্বাস ও তার 2 মেয়েও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আর এ বিষয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ডাকাতি পরিকল্পনা তো সে অপরিচিত লোক আসবে, কিন্তু পরিচিত বেশেই সে এসে হয়তো কিছু নিয়ে যাওয়ার প্ল্যান ছিল তার। বড় মেয়ে ফোন দিয়ে বলছে যে আমি কেউ আমাদের ঘরে ঢুকেছে, মানে কিছু লোক আমাদের ঘরে ঢুকেছে, ঢুকে মাকে মারছে, বাবাকে মারছে, আমাকেও মারছিল। তো আমি
অন্য ঘরে এসে দরজা বন্ধ করে তোমাকে ফোন করছে, তুমি কিছু করো। ওদের বাসায় কেউ আসছিল, তারা কিছুক্ষণ অপেক্ষা করছিল, মানে ছিল ওখানে। তারপরে ওরা মানে অস্ত্র দিয়ে হোক বা কোনো ওই দিয়ে হোক তাকে আঘাত করেছে এবং পরে আগুনও লাগাই দিয়েছে, যেটা আমাদের মেয়েটারও 60% বার্ন হয়েছে, ডান সাইড দিয়ে পুড়ে গেছে। কৃষ্ণা কাবেরী বিশ্বাস আঘাতজনিত কারণে এবং শরীরে আগুন দিয়ে পোড়া, এইটা আমরা প্রাথমিকভাবে দেখছি। কারণে ঢাকা মেডিকেলে আসে, গতকাল অনুমান রাত 2টার দিকে মৃত্যু সংঘটিত হয়। এই ঘটনার সাথে এই কৃষ্ণা কাবেরী বিশ্বাসের স্বামী হিমাংশু বিশ্বাস, ইনি ডেপুটি ডিরেক্টর বিআরটিএ, এবং এনার একটা মেয়ে, 2 জন মেয়ে, শ্রুতি বিশ্বাস 14 বছর বয়স এবং অত্রি বিশ্বাস 10 বছর বয়স, এনারাও আহত আছেন। গাজীপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলার কাপাসিয়ায় এ ঘটনা ঘটে। গতরাতে এ হত্যাকাণ্ড হলেও সকালে বিষয়টি জানাজানি হয়। স্বজনরা জানায়, সকালে প্রতিবেশীরা এসে 75 বছর বয়সী সূর্যবানু ও তার মেয়ে মাদিয়া বেগমের লাশ উদ্ধার করে। এ সময় তাদের দেহে ধারালো অস্ত্রের আঘাত ছিল। খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কিছু জানা যায়নি। তবে হত্যার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। যেহেতু তার ছেলে বিদেশ থাকে, কিছু টাকা হয়তো মাসে মাসে পাঠায়, সেই টাকাটা হয়তো নেওয়ার জন্য, এবং কি 2000-3000 টাকা বেশি হবে না, সেই টাকাটি নেওয়ার জন্য কোনো দুর্বৃত্তরা বা কোনো এডিক্টেড পার্সন এই কাজটি ঘটাতে পারে। তবে যেহেতু তদন্ত চলছে, আমরা সবগুলি বিষয় বিবেচনা করছি। দিনের পর দিন অত্যাচার নির্যাতন সইতে না পেরে বাপদাদার ভিটে ছেড়ে চলে যাওয়া বরগুনার 14টি হিন্দু পরিবারকে বসত ভিটায় ফিরিয়ে আনতে সব প্রক্রিয়া শেষ করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে সকালে তালতলী উপজেলার গাববাড়িয়া চন্দনতলা গ্রামে তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে 14টি হিন্দু পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর কবির ও পুলিশ সুপার সাইফুল ইসলাম। সভায় ভিটে ছেড়ে যাওয়া হিন্দু পরিবারগুলো সন্ত্রাসী রশিদ ও জাকির সর্দারের তাদের উপর অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকেই। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে তাদের পুনর্বাসনে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। গতকাল এ বিষয়ে সময় টেলিভিশনে সংবাদ প্রকাশের পর 24 ঘন্টার ব্যবধানে জেলা প্রশাসন বাড়ি পুনর্নির্মাণ করে দেওয়ার এলাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। প্রত্যাহার করার 24 ঘন্টার মধ্যে আবার হরতাল আহ্বান করে 20 দল প্রমাণ করেছে তারা জনগণের শান্তিতে বিশ্বাস করে না। 14 দল সহ সরকারের কঠোর অবস্থানে তাদের ধ্বংসাত্মক কর্মসূচি কিছুটা স্তিমিত হলেও পুরোপুরি থামেনি। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে 14 দলের এক সমন্বয় সভা শেষে দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমন মন্তব্য করেন। বিএনপি এমন একটি দল যার রাজনীতি হল ডবল স্ট্যান্ডার্ড। যে দলটি একদিন ঘোষণা করলো যে তারা হরতাল প্রত্যাহার করে নিল, তার একদিন না যেতেই ঢাকা চট্টগ্রামকে বাদ দিয়ে তারা আবার হরতালের কর্মসূচি ঘোষণা করেছে। দুপুরে গড়ে হরতাল অবরোধ কোথাও নাই, পরক্ষণই সন্ধ্যায় আবার প্রেস লিস্ট দেয়। যদিও প্রেস লিস্ট হচ্ছে গায়েবী প্রেস লিস্ট, ব্যক্তিকে দেখা যায় না, কিন্তু ব্যক্তির বক্তব্য শোনা যায় যে অবরোধ এখনো আছে। ওয়াশিকুর রহমান হত্যার ঘটনায় 4 জনকে আসামি করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়েছে। গতরাত 10:30টার দিকে ব্লগার ওয়াশিকুর রহমানের বোন জামাই মনির হোসেন এই মামলাটি করেন। হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক জিকরুল্লাহ ও আরিফুল ইসলামের পাশাপাশি মামলায় আসামি করা হয়েছে তাহের ও মাসুদ নামের আরো 2 জনকে। ওনারা স্পটে 2 জনকে ধরছে, ধরা ওনাদের 2 জনের স্টেটমেন্টে আরো 2 জনের নাম আসছে, 4 জনকে আসামি করা হয়েছে। আমার ভাই মারা গেছে, আমি তো চাইলে আমার ভাইরে ফিরে পাইতাম না, কিন্তু আমি এর সঠিক বিচার চাই। যেভাবে সঠিক সুষ্ঠু বিচার হয়, দোষীদের বিচার হয়, সেটাই চাই। আসামি 2 জন গ্রেপ্তার আছে, সেই বাকি যে 2 জন আরো আছে এজাহারে, সেই 2 জনকে গ্রেপ্তারের লক্ষ্যে এবং অন্যান্য আনুষঙ্গিক সহযোগী আসামি গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। এদিকে নিহত ব্লগার ওয়াশিকুর রহমানের লাশ নিজ বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সকাল 9টায় উপজেলার হাজিপুর গ্রামের উত্তর হাজিপুর দায়গড়া মসজিদ মাঠে ওয়াশিকুরের জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের আব্দুল করিম হাজিবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। গতকাল সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় ব্লগার ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়।
মোবাইল ফোনের সব ধরনের সেবার উপর উন্নয়ন সারচার্জ আরোপে খুশি হতে পারেনি মোবাইল অপারেটররা। তারা বলছেন গ্রাম পর্যায়ে ও নিম্ন আয়ের মানুষের মধ্যে এর নেতিবাচক প্রভাব পড়বে। তবে যে গ্রাহকদের উপর এই সারচার্জ, তারা বলছেন দেশের উন্নয়নে কাজে লাগলে বাড়তি টাকা দিতে আপত্তি নেই তাদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। এবং শিক্ষা, স্বাস্থ্য, গেল বছরের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে মোবাইল ফোন ব্যবহারের উপরে সারচার্জ আরোপ করে তা শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যবহারের প্রস্তাব করেন। বিভিন্ন যাচাই বাছাই শেষে অবশেষে সোমবার মন্ত্রিসভার বৈঠকে উন্নয়ন সারচার্জ ও লেভি আইন 2015-র খসড়া অনুমোদন দেওয়া হয়। খসড়ায় বলা হয় মোবাইল ফোন ব্যবহারের উপরে 1% উন্নয়ন সারচার্জ আরোপ করা হবে। পূর্বের 15% ভ্যাটের সঙ্গে যুক্ত হবে 1% অতিরিক্ত চার্জ। মোবাইল ফোন ব্যবহারকারীগণ যে সকল সেবা গ্রহণ করেন তার মূল্যের উপরে মাত্র 1% সারচার্জ আরোপ করা হলে শিক্ষা এবং স্বাস্থ্য উন্নয়নে ব্যয় করা যাবে। মোবাইল ফোনের যত ধরনের সেবা রয়েছে তার সবগুলোর উপরই এই চার্জ প্রযোজ্য হবে, আর তা বহন করতে হবে গ্রাহককেই। এর ফলে তৃণমূল পর্যায়ে গ্রাহকরা কিছু কিছু মোবাইল সেবা গ্রহণে নিরুৎসাহিত হতে পারে বলে আশঙ্কা করছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটপ। যার এফোর্ড করার ক্ষমতা আছে 1%, তার কাছে এটা কোনো অসুবিধা না। যার ক্ষমতা কম তার কাছে মনে হয় যে এটা বাড়তি খরচ, ব্যয় বাড়ছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এইটা এক ধরনের প্রতিক্রিয়া হয়তো হবে। এখানে মোবাইলের সব ধরনের সেবার ক্ষেত্রে যদি 1% সারচার্জ আসে, তার মানে এখানে কিন্তু ইন্টারনেট ব্যবহারও আছে, বিভিন্ন স্বাস্থ্যসেবা, কৃষি, তথ্য, শিক্ষা, এই সমস্ত সেবাগুলো নিচ্ছি। তার মানে এই সেবার আমার ব্যয় বেড়ে যাচ্ছে। ব্যয় বেড়ে গেলে স্বাভাবিকভাবে মানুষের কিছু না কিছু সেবা নিতে তখন পিছিয়ে যাবে। উন্নয়নমূলক কাজের লক্ষ্যে 1% চার্জ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন শহরের গ্রাহকরা। 1% ওনারা কেটে নিবে, এটা যদি কোনো কারো উপকার হয়, কোনো ভালো কাজে লাগে, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। শিক্ষা খাতে হয় বা বিভিন্ন খাতে, যেমন চিকিৎসা খাতে হয়, এইসব খাতে যদি সরকার ভর্তুকি দেয় আমাদের এই ফোনের টাকাটা নিয়ে, তাহলে আমরা অবশ্যই এটা ভালো চোখেই দেখি। প্রত্যেকের কাছ থেকে 1 টাকা করে গিয়ে এটা হচ্ছে যে যখন সম্মিলিতভাবে একটা বিশাল রূপ নিবে, তখন এটা দেশের ভালো কোনো কাজে লাগতে পারে। জাতীয় সংসদে পাশ হলেই আরোপ করা হবে নতুন এই চার্জ, আর এ বাবদ বছরে 140 কোটি টাকা আয় হবে বলে আশা করছে সরকার। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। সাক্ষী হাজির করতে বারবার রাষ্ট্রপক্ষের ব্যর্থতা। চট্টগ্রামের বহুল আলোচিত লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ মামলার ভবিষ্যৎ অনিশ্চিত। এবার রাজধানীতে পানি সংকট নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই রাজধানীতে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী, আর বেশিরভাগ এলাকায় দুর্গন্ধযুক্ত পানি পাচ্ছেন গ্রাহকরা। এজন্য ওয়াসার অব্যবস্থাপনাকে দুষছেন নগরবাসী। তবে ওয়াসার দাবি, পরিশোধনে বেশি কেমিক্যাল ব্যবহার করায় পানিতে দুর্গন্ধ এবং কয়েকটি পাম্প নষ্ট থাকায় সাময়িক সমস্যা হচ্ছে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। পশ্চিম যাত্রাবাড়ির জেলেনগর লেনের বেশিরভাগ বাড়িতেই পানি নেই কয়েক মাস ধরে। ভরসা কেবল ওয়াসার পাম্প থেকে 2 গজ দূরের এই কলটি। তবে সেখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর কারো ভাগ্যে জোটে, আর কারো ভাগ্যে জোটে না। টানতে টানতে চাপা বিষ করে, বেশি আসে না। পানির প্রেসার কম আছে আর কি, এই কারণে এই কলটা পানি আসে না। আর মন্দিরে আপনার প্রায় বাড়িতেই পানি নেই। কিন্তু পানির অপচয়ের নজিরবিহীন উদাহরণ আছে পার্শ্ববর্তী সায়েদাবাদ এলাকায়। এখানে বছরখানেক ধরে ওয়াসার পাইপ ফেটে পানি উপচে পড়ে ফ্লাইওভারের প্রবেশপথ এবং পাশের এলাকা পরিণত হয়েছে নালায়। এদিকে সায়েদাবাদ সহ পার্শ্ববর্তী এলাকার পানি দুর্গন্ধযুক্ত ও ব্যবহার উপযোগী নয় বলে অভিযোগ এলাকাবাসীর। 2-1 একালে গন্ধ, পচা দুর্গন্ধ আসে, চুলকানি হয়, ওই সময় তো পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয়। মর্স জোনের 3 নম্বর এই পানির পাম্পটি বন্ধ আছে 1.5 মাসেরও বেশি সময় ধরে। মূলত এই পাম্প থেকে কোন রকম পানি সরবরাহ না থাকায় মোহাম্মদপুর হাউজিং এর এই এলাকাটির পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। ওয়াসার অন্য 2টি পাম্প থেকে পানি সরবরাহের মাধ্যমে 3 নম্বর জোনের ঘাটতি মেটানোর চেষ্টা চললেও স্থানীয়দের ওয়াসার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। চাবি দিয়ে খোলে, আবার টাকা খায়, আবার ছাড়ে। 1 মাস 17 দিন ধরে কেউ ঘুমাইতে পারি না, বাচ্চা কাচ্চা সবাই কলসিলই দৌড়ে। 300 টাকার গাড়ি 500 টাকা নেয়, তাও আসে না। ঢাকা ওয়াসার দাবি, পানির স্তর নিচে নেমে যাওয়ায় বছরের এই সময়টাতে প্রতি বছরই সমস্যা দেখা দেয়। ডিপ টিউবওয়েল ডিফাঙ্ক্ট হয়ে গেছে, সো দে উইল টেক কেয়ার অফ ইট। এত বেশি দূষিত থাকে নদীর পানি, যেটাকে আমরা প্রথমে প্রি ট্রিট করি, তারপরে নর্মাল ট্রিটমেন্ট করি। কিন্তু এই ক্ষেত্রে অ্যামোনিয়ার ভাগ এত বেশি থাকে যে আমাদের সেটাকে নিউট্রালাইজ করার জন্য ক্লোরিন ব্যবহার করতে হয়, এবং সেই ক্লোরিন ব্যবহারের কারণে একটা ধাঁচ বা একটা ধাক পানিতে থেকে যায়। পাইপলাইন বদল করার জন্য শুরু হওয়া 4 বছর মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন হলে পানি বন্টনেরই সমস্যা দূর হবে বলে দাবি ঢাকা ওয়াসার। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের জন্য মেয়র ও কাউন্সিলর পদে আবেদনকারীদের বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থাকতে বলেছে নির্বাচন কমিশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভাব্য মেয়র প্রার্থীদের সকাল 10টার মধ্যে আর দক্ষিণে 9:30টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার অফিসে হাজির হওয়ার কথা জানান সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। জেলে থাকা প্রার্থীদের ব্যাপারে প্রার্থীর আইনজীবী বা তার পক্ষে আবেদন সংগ্রহকারীকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। মেয়র পদে যাচাই বাছাই শেষে পর্যায়ক্রমে সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের উপস্থিত হওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। বাছাইয়ের সময় প্রার্থী, তার প্রস্তাবকারী, সমর্থনকারী এবং প্রার্থী কর্তৃক নিযুক্ত কোনো প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। এ ব্যাপারে বাছাইয়ের নোটিশ দেওয়া আছে সকল প্রার্থীকে। আমরা আগামীকাল মেয়র পদের এবং অন্যান্য কয়েকটি পদের মনোনয়নপত্র বাছাই করব এবং বাকিগুলি পরদিন বাছাই করব, শিডিউল নির্ধারণ করা আছে। 9:30 থেকে আমরা আরম্ভ করব এবং 9:30টার আগেই যেন ওনারা উপস্থিত থাকেন। তারপরে আপনারা জানেন একই দিন আমরা 19টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর পদের মনোনয়নপত্র বাছাই করব এবং সাধারণ কাউন্সিলর 1 থেকে 12 নং ওয়ার্ডের মনোনয়নপত্র আমরা বাছাই করব এবং ঠিক তারপরে 2রা এপ্রিল আমরা সাধারণ ওয়ার্ডে 14 থেকে 57 নং ওয়ার্ড আমরা বাছাই করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উত্তর ও দক্ষিণ মুগদা নিয়ে 6 নম্বর এবং উত্তর কমলাপুর, দক্ষিণ কমলাপুর, কবি জসিমউদ্দিন রোড, ব্যারাক, সোনালী ব্যাংক কলোনি নিয়ে গঠিত 8 নম্বর ওয়ার্ড। এসব এলাকাবাসীর অভিযোগ, নানা সমস্যার কারণে উন্নয়ন থমকে আছে এই 2 ওয়ার্ডে। এদিকে নির্বাচনে জয়ী হলে সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি সম্ভাব্য প্রার্থীদের। ফখরুল শাহিনের রিপোর্ট। মুগদাবাসীর পানির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার এই দৃশ্য প্রায় প্রতিদিনের। এই ওয়ার্ডে এই একটি মাত্র পানির পাম্প থেকে মেলে বিশুদ্ধ পানি, তাই পানির কষ্ট এখানকার বাসিন্দাদের নিত্য সঙ্গী। এছাড়াও বিদ্যুৎ ও গ্যাসের সংকট, অপ্রশস্ত রাস্তাঘাট এবং অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা এই ওয়ার্ডের প্রধান সমস্যা বলে জানালেন এলাকাবাসী। কারেন্ট নেই, তো মোটামুটি 3 ঘন্টার মতো আমি এখানে দাঁড়িয়ে আছি এই পানি নেওয়ার জন্য। কারেন্টের সমস্যা, গ্যাসের সমস্যা, পানির সমস্যা, রাস্তাঘাট এগুলোর সমস্যা, এগুলো তাদের কাছে আমরা চাওয়া পাওয়ার আছে। 6 নম্বর ওয়ার্ডের পাশেই রয়েছে 8 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে সবচেয়ে বড় সমস্যা দীর্ঘদিন ধরে রাস্তার মোড়ে পড়ে থাকা ময়লা ভর্তি ডাস্টবিন, যার ফলে নানা রোগব্যাধিও হচ্ছে এলাকাবাসীর। এই ডাস্টবিনটার কারণে এখানে খুব অসুবিধা হইতেছে। পানি, বিদ্যুৎ এগুলি যাতে ভালো থাকে। নির্বাচনে জয়ী হলে এসব সমস্যা দূরীকরণে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিলেন 2 ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীরা। মাদকের একটা বিশাল সমস্যা রয়ে গেছে এখানে। যত দ্রুত সম্ভব এলাকার মুরব্বী এবং যুব সমাজকে নিয়ে চেষ্টা করব এটা সমাধান, আশু সমাধান। স্থায়ী কাঁচা বাজার, কমিউনিটি সেন্টারকে আরও আধুনিকায়ন, জলাবদ্ধতা দূরীকরণ সহ এলাকাবাসীর সকল সমস্যার কার্যকর ভূমিকা পালন করা। এই 2 ওয়ার্ডে মোট 3 লক্ষ লোকের বসবাস, যার মধ্যে ভোটার রয়েছেন প্রায় 1.5 লক্ষ জন, যারা মোট 23টি কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিলেও ভোটে জয়লাভ করার পর সব কথাই ভুলে যান প্রার্থীরা। তবে আসন্ন ঢাকা সিটি নির্বাচনে বিজয়ী প্রার্থীরা দীর্ঘদিনে জমে থাকা সমস্যাগুলোর সমাধান করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপক্ষ বারবার সাক্ষী হাজির করতে ব্যর্থ হয় চট্টগ্রামের বহুল আলোচিত লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ মামলার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মামলার বিচার শুরু হলেও সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এসে স্থবির হয়ে পড়েছে কার্যক্রম। আদালত থেকে 18 বার সমন জারি করা হলেও কোনো সাক্ষী উপস্থাপন করা যায়নি। অথচ চাঞ্চল্যকর মামলা হিসেবে দ্রুত নিষ্পত্তির জন্য মামলাটি বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আলোড়ন সৃষ্টিকারী এই মামলায় আসামি হিসেবে রয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম এবং তার ছেলে সাহিত্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি হারুন সহ 9 জন। চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে গত বছরের 6 জুন 9 আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পর মামলাটি দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত নেয় সরকার। সেই অনুযায়ী মামলার নথি বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করা হলো। সাক্ষী না আসায় মামলার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ পর্যন্ত 18টা ডেট চলে গিয়েছে, কোনো সাক্ষী এ পর্যন্ত আসে নাই এবং এইভাবে সাক্ষী না আসার কারণে মামলাটার ভবিষ্যৎ নিয়ে আমি ব্যক্তিগতভাবে শঙ্কিত। সরকার এ পর্যন্ত কোনো সাক্ষী হাজির করতে পারে নাই।
আমি মনে করি এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট মামলা। আমার মক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে রাষ্ট্রপক্ষে নিয়োজিত কৌশলীর অভিযোগ, বারবার নোটিশ দেওয়া হলো, পুলিশ সাক্ষী আনতে গড়িমসি করছে। একই সাথে সাক্ষী না আসায় বেনিফিট অফ ডাউটের সুযোগ নিচ্ছে আসামি পক্ষ। কারণ 135 কার্য দিবসের মধ্যে মামলা নিষ্পত্তি না হলে আইন অনুযায়ী মামলাটি আগের আদালতে ফিরে যাবে। এখান থেকে প্রসেস যাওয়ার পরেও সাক্ষী হাজির করার জন্য সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ ব্যবস্থা নেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নাই। তারা যদি আদালতে হাজির না হন, সাক্ষ্য আইনের 114 গ ধারা অনুযায়ী আদালত ধরে নেবেন যে সাক্ষী আসলে সরকার পক্ষের মামলা সমর্থন করতো না। সিএমপি কমিশনার জানান, চাঞ্চল্যকর এই মামলার সাক্ষী হাজির করাতে পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে সাক্ষী আনতে দেরি হচ্ছে, আমরা অবশ্যই আমাদের কাছে যদি সেই নোটিশগুলো আসে আমরা সঠিক সময় পৌঁছাবো এবং সাক্ষীগুলো হাজির করার চেষ্টা করব। 2013 সালে 7 অক্টোবর দুপুরে হেফাজত নিয়ন্ত্রিত লালখান বাজার মাদ্রাসায় ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণে 3 জন নিহত এবং 5 জন আহত হয়। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিস্ফোরক আইনে এই মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ 2014 সালের 8 ফেব্রুয়ারি মুফতি ইজাহার ও মুফতি হারুন সহ 9 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে 7 টন জাটকা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় 11 জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে। গত রাত 2:30টা থেকে আজ সকাল 7টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় রাজধানীর বাইরে থেকে আসা জাটকার বেশ কয়েকটি চালান আটক করা হয়। এসব ঘটনায় আড়তদার ও মাছ বিক্রেতা মিলিয়ে 11 জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয় বলে জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। এছাড়া আটক জাটকাগুলো রাজধানীর বিভিন্ন এতিমখানা ও গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা হয়। এখন যেটা আছে, যেটা হয়তো 100 গ্রাম, সেটা হয়তো আজ 4 মাস পরে বা 3 মাস পরে আমি করতাম, সেটা 1 কেজির উপরে চলে যেত। ভবিষ্যতের অসুবিধা আমাদের কি পরিমাণ ক্ষতি করছে তা অনুমেয়। মৎস্য কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেট আমরা এই অভিযানটি পরিচালনা করি এবং এতে আমরা মোট প্রায় 11 জনকে এই সংক্রান্ত কাজে গ্রেপ্তার করি। এদিকে পহেলা বৈশাখকে সামনে রেখে বরিশালে পাইকারি বাজারে দফায় দফায় বাড়ছে ইলিশের দাম। ইলিশের মন এখনই 1,40,000 টাকা। আস্তে আস্তে ইলিশ চলে যাচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এদিকে বিক্রেতারা বলছেন শেষ চৈত্র পর্যন্ত ইলিশের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বাংলা নববর্ষ উপলক্ষে দেশ বিদেশের বাঙালিদের কাছে ইলিশের কদর অনেক বেড়ে যায়। এ কারণে বেড়ে গেছে ইলিশের চাহিদা, কিন্তু সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম। তাই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইলিশের দাম। ফলে ইলিশ এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বলে জানান ক্রেতারা। আগে যে মাছটা 700 থেকে 800 টাকা করে কেজি কিনা লাগতো, আজকে সেটা 1000-1200 টাকা দিয়ে কেজি কিনতেছে। যে কোনো ক্রেতাই এটা কিনতে পারবে না, যাদের পয়সা আছেন তারাই এগুলো কিনতে পারবে। সাধারণ মানুষের জন্য এই ইলিশ মাছ কেনা বড় অসম্ভব হয়ে দাঁড়াইছে। মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে ইলিশ মাছের দাম। বরিশালে 1.5 কেজি ওজনের ইলিশের পাইকারি মন এখনই 1,40,000 টাকা বলে জানান পাইকারি বিক্রেতারা। 1 কেজি 200 গ্রামের মাছের দাম গেছে 90 থেকে 95,000 টাকা। 1 কেজি মাছের মূল্য গেছে আজকে 83 থেকে 85,000 টাকা। একদিকে অভিযান, এই জন্য মাছ আসতেছে না, আর একজনের আমরা পান্তা ইলিশের জন্য এই জন্য মাছের দাম বৃদ্ধি। অন্যদিকে ইলিশের আড়তদাররা বলছেন 30 চৈত্র পর্যন্ত ইলিশের দাম বাড়া অব্যাহত থাকবে। পহেলা বৈশাখ সামনে এবং জাটকা রক্ষার অভিযান চলতেছে। এই কারণে আমদানি কম হওয়ার কারণে ইলিশের চাহিদার তুলনায় আমদানি কম, সেই জন্য দাম বাড়তেছে। এই দামটা 30 চৈত্র পর্যন্ত অব্যাহত থাকবে, এরপর বাজার স্বাভাবিক হয়ে যাবে। ইলিশ মৌসুমে এখানকার মোকামে 2 থেকে 3,000 মেট্রিক টন ইলিশ দৈনিক বেচা কেনা হয়। সরবরাহ কম থাকায় এখন দৈনিক মাত্র 150 থেকে 200 মেট্রিক টন ইলিশ বেচা কেনা হচ্ছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ইয়েমেনের উত্তরাঞ্চলে শরণার্থী শিবিরে হামলার জন্য হাউথি বিদ্রোহীদের দায়ী করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন। সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে ইয়েমেনি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন শরণার্থী শিবিরে হাউথি বিদ্রোহীরাই গোলাবর্ষণ করেছে। এ সময় তিনি আরো বলেন, ইরান সরকারই হাউথিদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে। অন্যদিকে হাউথিরা তাদের দখল করা ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করে সৌদি বিমান হামলার জন্যই ওই হতাহতের ঘটনা ঘটেছে। সোমবার চালানো ওই বিমান হামলায় অন্তত 45 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছে ত্রাণকর্মীরা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ এর সদর দপ্তরের বাইরে গোলাগুলির ঘটনায় 1 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। মেরিল্যান্ডের ফোর্ট মিডে অবস্থিত এনএসএ এর সদর দপ্তরে সোমবার এ ঘটনা ঘটে।
মার্কিন গণমাধ্যম জানায় একটি গাড়ি সদর দপ্তরের গেটে আঘাত করলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। তবে ঠিক কারা ও কী কারণে গাড়ি নিয়ে এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। গণমাধ্যম আরও জানায় নিহত ব্যক্তির পরনে মহিলাদের পোশাক ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থায় প্রায় 11,000 সেনা সদস্য এবং 19,000 বেসামরিক লোক কর্মরত রয়েছেন। গঠনতন্ত্র না মেনে বিশ্বকাপের ফাইনালে আইসিসি সভাপতি মুস্তফা কামালের বদলে চেয়ারম্যান শ্রীনিবাসনের চ্যাম্পিয়ন দলের কাছে ট্রফি হস্তান্তরে দেশ বিদেশের গণমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। আর আইপিএলে ফিক্সিং বিতর্কে জড়িত এন শ্রীনিবাসনের এমন আচরণে নিন্দা জানিয়েছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্টরাও। আইসিসির গঠনতন্ত্র বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা তুলে দেবেন সভাপতি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার আইনে এমনটি থাকলেও মেলবোর্নে সেই সংবিধান ভেঙে চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা তুলে দেন সংস্থাটির চেয়ারম্যান এন শ্রীনিবাসন, যার জন্য মাঠেই তাকে শুনতে হয় দুয়োধ্বনি। এরপর দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রচারিত হয়। ভারতীয় একটি পত্রিকা দাবি করেছে ট্রফি কে দিবে তা নিয়ে ফাইনালের আগের দিন একরকম বাকবিতণ্ডাও হয় আইসিসির এই দুই শীর্ষ কর্তার। তবে আইসিসির এমন আচরণে সংস্থাটির তীব্র নিন্দা জানান ক্রিকেট বিশ্লেষকরা। আইসিসির ইতিহাসে এটা একটা কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এই ধরনের ন্যাক্কারজনক এবং এই ধরনের গর্হিত কাজ এখন পর্যন্ত কোনো স্পোর্টসে ঘটেছে বলে আমার জানা নাই। আইসিসির গ্রহণযোগ্যতা মোটেও বাড়েনি, বরঞ্চ কমেছে। অ্যাসোসিয়েট মেম্বার যারা আছে তারা হয়তো যথেষ্ট পেশি বলে শক্ত নয়, তারা নৈতিকভাবে কেউ এই ধরনের সিদ্ধান্ত কিংবা এই ধরনের কর্মকাণ্ড কিংবা বিগ থ্রির আবির্ভাব মনে প্রাণে কেউই সমর্থন করে বলে আমার মনে হয় না। আইসিসির চেয়ারম্যান শ্রীনিবাসন ভারতের ক্রিকেট বোর্ড থেকে একরকম বিতাড়িত হয়েছেন। শুধু তাই না, স্পট ফিক্সিংয়েও জড়িত আছে তার নাম। আর এমন বিতর্কিত ব্যক্তির হাত থেকে মাইকেল ক্লার্ক বিশ্বকাপ ট্রফি নেয় ক্রিকেটেরই মর্যাদা হানি হয়েছে বলে মনে করেন ক্রিকেট সংগঠকরা। একই সঙ্গে আইসিসি থেকে এমন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের সরানোরও দাবি করেন তারা। অ্যান্টি কারাপশন একটি ইউনিট আছে, সেই ইউনিটের প্রথম নজরদারি করা উচিত যে এমন কোনো ব্যক্তি কি আছেন এই আইসিসির কর্মকাণ্ডে যিনি ইতিমধ্যেই দুর্নীতির সঙ্গে অভিযুক্ত। যদি সেটা তাদের নজর এসে থাকে তাহলে তাদের ঘর থেকেই সেটা সেই শুদ্ধি অভিযান পরিচালনা করা উচিত। ক্রিকেটের সৌন্দর্যটা যদি আমরা বজায় রাখতে চাই তাহলে ইন্ডিয়ার এই ধরনের প্রভাব, এই ধরনের করাপ্টেড ব্যক্তিদেরকে আইসিসি থেকে ইমিডিয়েটলি বহিষ্কার করতে হবে। খেলার মাঠে আপনার খেলার কোনো দাম নাই, খেলা হচ্ছে টেবিলে, তখন কিন্তু আপনি ভালো খেলার অনুপ্রেরণা লাভ করবেন না। ক্রিকেটকে কলঙ্কমুক্ত এবং ভদ্রলোকের এই খেলাটির স্পিরিট ধরে রাখতে আইসিসির আরো নিরপেক্ষ ও স্বচ্ছ হওয়া উচিত বলে মন্তব্য করেন এই ক্রিকেট সংগঠকরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আগামীকালের এইচএসসি পরীক্ষা নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা রাখবো না, যে কারণে দরকার হলে ওই একটা দিনের পরীক্ষাটা আমরা আরেকদিন নিব, এতে আমাদের বেশ সমস্যা হবে না। তো যে কথা আমরা শুনতে চাচ্ছেন, আমি আবারও বলছি যে আমাদের নির্ধারিত রুটিন অনুসারে 1 এপ্রিল বুধবার থেকে পরীক্ষা শুরু হবে, এই রুটিন অনুসরণ করা হবে। আমাদের প্রয়োজনে আমরা এক একটা বদলি করতে পারি, তো সবসময় হয়ে থাকতে পারে। এটা আমরা এই হরতাল অবরোধ এইরকম একটা অন্যায় মানুষ হত্যার একটা কৌশল অবলম্বন করে গরিব মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতায় যাওয়া যারা ছাত্র স্বপ্ন দেখতেছেন তারা কখনো এটা সফল হবেন না। আর তারা আমাদের ছেলে মেয়েদের জন্য কোনো ক্ষতি না করেন, সেই আহ্বান সেই অনুরোধে আমরা সবার কাছে জানাচ্ছি। আর আমি আবারও অনুরোধ জানাচ্ছি আমাদের গার্জিয়ানদের প্রতি, আমাদের দেশবাসীর প্রতি, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি, আমাদের সমাজের সব রাজনৈতিক সামাজিক সংগঠন সাংস্কৃতিক সবার প্রতি সবাই যেন সহযোগিতা করেন, সবাই যেন সাহায্য করেন। এবং আমরা আশা করি যে আমাদের ছেলেমেয়েরা তার তুলনামূলকভাবে এসএসসির চেয়ে তো আরেকটু বড়। এসএসসি হলো অ্যারাউন্ড 16 বছর, আর এরা হলো 18+। সেই হিসাবে তারা একজন যুবক পরিপূর্ণ মানুষ, সেই হিসাবে তারা অনেক সচেতন থাকবেন। তারপরেও তারা আমাদের শিক্ষার্থী, আমরা আমাদের জান প্রাণ দিয়ে তাদের সব রকমের সহযোগিতা দিয়ে যাব। আর আমরা আশা করব যে কেউ তাদের পথে কোথাও বাধা সৃষ্টি করবেন না। যদি চুল পরিমাণ কোনো ক্ষতি আমাদের ছেলে মেয়েদের হয়, তার জন্য দায় দায়িত্ব সমস্ত বর্তাবে বিএনপি, জামাত, এই নেত্রী, এই জোট যারা এইরকম একটা মানে হিংস্র পথ অবলম্বন করে মানুষ হত্যার পথ গ্রহণ করছেন, তাদের উপর বর্তাবে। এই জন্য তার দেশবাসীর কাছে দায়ী হবেন। দর্শক, আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এ সম্পর্কে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমরা সরাসরি ছিলাম সেখানে।
দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা বোর্ডগুলোর সব প্রস্তুতি শেষ, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে প্রয়োজনীয় সরঞ্জাম। রাজধানীর মোহাম্মদপুরে বিআরটি এর উপপরিচালকের স্ত্রী খুন। গাজীপুরের কাপাসিয়ায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা। অত্যাচার নির্যাতনে বাড়ি ছাড়া বরগুনার 14টি হিন্দু পরিবারকে বসতভিটায় ফেরত আনার সব প্রক্রিয়া শেষ করল প্রশাসন। ইউরোপ জুড়ে অবৈধ অভিবাসী গ্রেপ্তার অভিযানের খবরে বিভিন্ন শহরে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক। বৈধ কাগজপত্র থাকলেও দুশ্চিন্তায় অনেকে। এবং গঠনতন্ত্র না মেনে আইসিসির চেয়ারম্যানকে দিয়ে বিশ্বকাপ ট্রফি দেয় দেশ বিদেশের গণমাধ্যমের সমালোচনার ঝড়। তীব্র নিন্দা দেশের ক্রিকেট সংশ্লিষ্টদেরও। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।